বাড়িতে কেউ নাই নাকি? দেখি চাপা 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 কে? বল কি আপনি এখানে এসেছেন কেন? আচ্ছা এখানে এসেছেন কেন? পরে মানে তুই তো পড়াশোনার কাজটি কবে চুকিয়ে দিয়েছিস। তাই তো আমার তো খেয়ালই ছিল না দিদি। মানে অনেক আগে আমার সঙ্গে স্কুলে কলেজে অনেক হয়েছে। আমি না বেশ বুঝতে পেরেছি। কি বুঝেছিস দিদি? এই যে তুই তখন থেকে যেভাবে তোতলাচ্ছিস তাতে আমি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি যে এই মানুষটার সঙ্গে তুই ঠিক বলেছিস। কথায় আছে প্রেমের দেবতা অন্ধ। কাজে তার মানে তুমি ওর সঙ্গে কোনোদিন পড়োই? আরে নিশ্চয় পড়েছি। তো সে পড়া কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি পড়া না, সে পড়া হলো প্রেমে পড়া। তার মানে তুমি ওর সঙ্গে? আরে হ্যাঁ, আপনি যেমন আমার দাদা ধ্রুবের সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছেন, আমিও তেমন আপনার বোন চাপার সঙ্গে। থাকবে কেমন করে? আরে থাকবে কেমন করে? আমি তো ধ্রুব নই, আমি হলাম নক্ষত্র। আমার টিমটি ভালো দিয়ে ব্যানার্জি বাড়িকে জানিয়ে দিয়ে গেলাম। এই ব্যানার্জি বাড়িকে জানিয়ে দিয়ে গেলাম। এবারের আকাশে শুধু একটা ধ্রুবের উদয় হয়নি, এবারের আকাশে আরো একজন উদয় হয়েছে, তার নাম নক্ষত্র। এই যে মুটপুরি, সারাদিন শুভদাকে আমার পিছনে পড়ে থাকি। বলি এইবার তলায় যে এমন ডুবে জল খাচ্ছ, সেই কথা তো তুমি আমাকে আগে বলিনি। আরে কেন বলবো? মনে আমি তো এই দিনটা সবটাই দেখতাম। কোন দিনটা? কেন আমরা যেমন দুই বোনে ব্যানার্জি বাড়িতে হাসি ঠাট্টা করছি, ঠিক তেমনি ওই আকাশপুরের ব্যাপারী বাড়িতে দুই বোন দুই যা হয়ে হাসি ঠাট্টা গালিবাতি মেতে থাকবো। একটা ঘরে নক্ষত্রের হাত ধরে খুশির হাসি হাসবো, আর অন্য ঘরে ধ্রুবদার গলার জড়িয়ে ধরে এমনি করে খুশির বন্যায় ভাসতে তুই গাইবি, তুমি যে কোথায় ছিলে দুষ্টু ছেলে? তোমার জায়গা মরে যায়, তোমায় আমি ভালোবাসি।
এক গ্রাস সুগন্ধি বকুল। তোমার বকুল তার ভালোবাসার গন্ধে তোমার হৃদয় ভরাতে পেরে সে যে আজ বন্যা। তুমি অনন্যা, তুমি অপূর্বা, তুমি আমার নিঃসঙ্গ জীবনের আধার আকাশের মাঝে শুদ্ধ চন্দ্রিমা, তুমি আমার ক্লান্ত অশান্ত হৃদয়ের মাঝে চির শান্তির চিন্ময়ী প্রতিমা। শুভদা, শুভদা তুমি আর আমি তুমি আমি তোমার হৃদয় আকাশে ধ্রুব তারা। তুমি কি করলে বকু? আজ কোন আবেগের বশবর্তী হয়ে তুই প্রথম আমাকে ধরা দিলে? আবেগ নয় শুভদা, আবেগ নয়, এই যে অধিকার। হ্যাঁ, তোমার শুভদা, প্রথম স্পর্শে আমার হৃদয়ে গভীরে কিসের হাতছানি? আমার অনুরাগে তোমার সর্বাঙ্গ জুড়ে এটা কিসের কম্পন? আমাদের ভালোবাসার মধুর মিলনে এই যে প্রথম নিমন্ত্রণ। তোমার আমন্ত্রণ আমি সারা দেবো, তবে আজ নয়। যেদিন তোমার আমার পবিত্র প্রেমকে সাত পাখির অঙ্গবন্ধনে বাঁধবো, যেদিন তোমার স্মৃতিতে পরিয়ে দেব আমার ভালোবাসার স্বীকৃতি সিঁদুর। আপনি আজ আমার স্বীকৃতি দিতে পড়িয়ে দিন আপনার ভালোবাসার স্বীকৃতি। যদি কেউ কখনো কোনোদিন আপনাদের ভালোবাসার বন্ধনকে ভেঙে ফেলতে চায়, তবে সিঁদুরের বন্ধনে আপনাদের সম্পর্ককে আবার নিবিড় করে ধরবে। তবে তাই হোক শাখা। মন্ত্র উচ্চারণার মালাবদল না হলেও, অগ্নিদেব সাক্ষী না থাকলেও, আমি আমার সত্য আর আদর্শকে সাক্ষী রেখে মা মঙ্গলচণ্ডীর সিঁদুর দিয়ে বকুলকে আজ আমি বকুলকে আজ আমি না, 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 এই কথা জানার পর তোমার মা বাবা যদি আমাদের তিরস্কার করে, আমি ভাববো ওরাই আমার সত্য রক্ষার একমাত্র পুরস্কার। কিন্তু তোমার ভাইরা যদি ভিক্ষা জানায়, না কি না, মেজদা কি করবে তা আমি জানি না, কিন্তু ধ্রুব কিন্তু তোমার ছোট ভাই হিসেবে তোমার মতো দেবী প্রতিমাকে আমি তোমার শ্বশুরের ভেতরে প্রতিষ্ঠা করবো। এই রকম দিয়ে এখানে বুঝতে পারলেন না, বুঝতে পারলেন না? আরে হচ্ছে শিয়ারে শিয়ারে কোলাকুলি। আমি তোমারই সহযাত্রী করবো। তাই তুমি যেমন বকুলদের ভালোবাসাকে স্বীকৃতি দিতে চাইছো, তেমনি আমিও তো চাই। আমিও তেমনি চাই বকুল দিদি ছোট বোন চাপাকে আমাদের গাঙ্গুলি বাড়ির বউ করে নিয়ে চলার পথে এগিয়ে যেতে। বাহ, বাহ, খুব ভালো করছিস নক্ষত্র, আমিও খুব ভালো করছিস। আমিও তো তাই আমার জীবনে চলার পথে সাথী করতে বকুলের স্মৃতিতে বকুলের স্মৃতিতে পরিয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। কি করলে ধ্রুব? আমায় ক্ষমা করবেন মাস্টার মশাই। সত্য রক্ষার তাগিদে আর আমার ভালোবাসাকে মর্যাদা দিতে আপনার অজ্ঞাতে এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। ভালোবাসার মর্যাদা তোমার কথাটা আমি কিছু বুঝতে পারছি না। ধ্রুব, হ্যাঁ বাবা, হ্যাঁ দিদি আর ধ্রুবদা দুজনকে ভীষণ ভালোবাসে বাবা। ভালোবাসে? হ্যাঁ বাবা, যদি অন্যায় কেউ করে থাকে তাহলে আমি করেছি বাবা, যদি শাস্তি দিতে হয় তাহলে আমাকে দিন, তবু আমাদের এই পবিত্র ভালোবাসাকে দয়া করে আপনি অস্বীকার করবেন না বাবা। স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার স্পর্ধা আমার নেই মা। তবে আমার তবে 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 আমার ভয় হয় তোর মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো একটা ছোট্ট মাটির প্রদীপকে ঠিক মানাবে তো? চাঁদ যখন মাটির বুকে নেমে এসেছে তখন সেই চাঁদকে বিসর্জন না দিয়ে বরণ করাই শ্রেয়। মাস্টার মশাই, বরণ করাই শ্রেয়। নিশ্চয়ই বরণ করবো। আমার প্রিয় ছাত্র, আমার আদর্শের ধ্রুব দ্বারা আমাকে কন্যাদায়ের হাত থেকে মুক্তি দিতে এগিয়ে এসছে। আমার কম সৌভাগ্য না। সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলো লোকাচার সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আগামী শুভ লগ্নে আমি দেব তোমাদের আনুষ্ঠানিক বিবাহ। আমার দিদির সঙ্গে জামাই দেবটি না 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 না, আসল বিয়েটা আজই হয়ে যাবে। তবে শুনুন আপনারা, ওই দিন কিন্তু আপনারা সকলে আসবেন। আমার দিদি আর জামাই বাবু কি সকলে মিলে প্রাণ ভরিয়া নির্বাণ করে যাবেন। আমার কি কম আনন্দ হচ্ছে? আজকে আমার জীবনের সব থেকে বড় স্মরণীয় দিন। কিন্তু ধ্রুবদা, আমার যে ভীষণ ভয় করছে ধ্রুবদা। কিসের ভয় তোমার? যদি তোমার বাবা মা আমাকে মেনে না নেয়, যদি আমাকে অস্বীকার করে, আমার
হয়েছে নিমাই? কি হচ্ছে নিমাই? আমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে। তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে? টেলিগ্রাম কই দাও না দেখো। এই নাও পড়ে দেখো। আর তোমার মায়ের এই তো আমার মায়ের টেলিগ্রাম। এই তো আমার মায়ের টেলিগ্রাম লিখেছেন। মা লিখেছেন স্নেহের ধ্রুব, তোর বাবা তোর বাবা মৃত্যু শয্যায় বারবার তোকে খুঁজছে। টেলিগ্রাম পাওয়া মাত্র যত শীঘ্র সম্ভব তুই বাড়ি চলে আয় বাবা। এটি তোর মা। বাবা মৃত্যু শয্যায় বারবার আমাকে খুঁজছে। আমাকে বাবা খুঁজছেন? বকুল, বকুল আমাকে এক্ষুনি বাড়ি বকুল আজকে আমাকে এখনই বাড়ি চলে গেছে। এক্ষুনি কিন্তু কেন? আমার বাবা মৃত্যু শয্যায় বারবার আমাকে খুঁজছেন। যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে বকুল। তাই আমি- তাই আমি আজ এখন চলে যাচ্ছি বকুল। আমি তোমার সঙ্গে না যাবো। বকুল না, তা হয় না। আমাদের এই সম্পত্তির ব্যাপারটা বাবা কিভাবে মেনে নেবেন আমি বুঝতে পারছি না। যদি তুমি মেনে না নেন তাহলে নিমাইদা, ধ্রুবদা, ধ্রুবদা, নিমাই, তোমরা নিমাই, বকুল, তোমরা ভাই ভুল বসো না নিমাই। বকুল বাবা সুস্থ হলে আমি শীঘ্রই তোমাদের কাছে ফিরে আসবো। কিন্তু কোনো কিন্তু নয় বকুল, কোনো কিন্তু নয়। মাস্টারমশাই নির্ধারিত শুভ লগ্নে যদি আমাদের বিবাহ না হয় তাহলেও জানবে তুমি আমার আমি তোমার স্বামী আর আর তুমি তুমি স্ত্রী। তুমি আমার স্ত্রী। আমার এই মনে ভুল আছে কেন বলতো? আমার কেন মনে হচ্ছে আমার ভালোবাসার আকাশে একটা যেন বাজে সংকেত দেখা দিচ্ছে। বল না নিমাই, কেন 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 কেন? দিদি দেখবে সব ঠিক হয়ে যাবে। ধ্রুবদার মতো ছেলে যখন তোমার দায়িত্ব নিয়েছে তখন আর কখনো তোমার জীবনে বাধা আসবে না বকুল দিদি, কখনো বাধা আসবে না। নিমাই তোর কথাই যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়। কিন্তু তাহলে এখন আমি কি করবো? ছি 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 ছি, আমি কি ভাবছি না? ধ্রুবদার বাবা মানে তো সে আমারও বাবা। তাই আমার ওই অচেনা বাবার মঙ্গল কামনায় আমি ওই ঈশ্বরের কাছে কায়মনো বাক্যে বলি, বাবার সেন্সেশন কি পূর্ণ হবে না? সত্যি সত্যি বাবার যদি কিছু একটা হয়ে যায় তাহলে বাবার আত্মাটা ঘরে কেউ শান্তি পাবে না। সব আমি বুঝতে পারছি বেস্তা, কিন্তু কোনো কিন্তু নয়। আমাদের অসহায় অবস্থার কথা শুনে দাদা আমরা না থেকে এক বাক্যে মেয়ে দিতে সম্মত হয়েছে। আর এখন যদি আমরা বিয়েটা বন্ধ করে দিই তাহলে আমাদের ফ্যামিলির সম্পর্কে ওদের ধারণাটাকে হয়তো একবার ভেবে দেখেছিস? বর্তা তো এমনিতে কিছুতেই রাজি হতে পারে না। যে কারণে থাক দাদা এবারে
করিস তোদের এই প্রস্তাবটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সম্ভব না হলো যে তোমাকে মেনে নিতেই হবে দাদা। তোরা ঠিক তুই ঠিক বুঝতে পারছিস না? তা বুঝতে না পারলেও আমি আমি কিন্তু সব বুঝতে পারছি বলতে তোমার কাছে আমি অনুরোধ করছি মৃত্যু সজ্জায় মৃত্যু সজ্জায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছেটুকু যদি তুই এই কথা বলছিস তুই কত বলছিস? কেন বলবে না? তুমি শুধু তুমি শুধু একবার মত দাও, আমরা আমরা তোমার বিয়ের ব্যবস্থা করি। অর্ঘ অর্ঘ বিয়ের বিয়ের ব্যবস্থা আছে। সামনে শুধু একবার মত দাও, সামনে শুভলগ্নে আমরা তোমার নারী না হবো না। কোনো মতেই কোনো মতেই এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়। বাবু তো তোমার কাছে তেমন কিছু চাইনি, কর্তাবাবু তো তোমার কাছে তেমন কিছু চাইনি। শুধু এই শেষ সময়ে তোমার বিয়েটা নিজের চোখে দেখে যেতে চাও। তার এই চাওয়াটা কি তুমি পূরণ করতে পারো না? পারতাম না, আমরা পারতাম। বাবার শেষ ইচ্ছেটুকু পূরণ করতেই পারতাম, কিন্তু এই মুহূর্তে আমি বড় নিরুপায় হলেও বিয়ে তোমাকে করতেই হবে কর্তাবাবু। বৌদিমণি দেখলে কর্তাবাবু হয়তো সুস্থ হয়ে উঠতে পারেন। রামুদা আমি তোমাদের কেমন করে বোঝাবো? রামুদা, তোমাদের কথা মতো এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়। অর্ঘ কেন সব কথা বলা সম্ভব নয়। অর্ঘ কেন সম্ভব নয়? কেন সম্ভব নয় বলটা তোমার যদি সব সাহস থাকে তাহলে সব কথা তোমার খুলে বলা উচিত। তাহলে সব কথা তোমার খুলে বলা উচিত। আমি সব কথা খুলে বলতে পারতাম না কিন্তু বাবার শরীরে কিন্তু বাবার শরীরের কথা চিন্তা করে রামু তুমি আমার করোনা বাবু তোমার মনে বড় ব্যথা পাবে, মনে বড় ব্যথা পাবে। তাতে যদি কোনো অঘটন ঘটে যায় বাবু তোমার উপর বড় আশা তাই তো দিন রাত তিনি শুধু তোমায় খুঁজছেন আর গিন্নিমাকে বলছেন মরার আগে ডেকে যেতে পারতাম, বিয়েটা দিয়ে যেতে পারতাম, স্বস্তিতে তাহলে স্বস্তিতে মরতে পারতাম। এত বড় ইচ্ছাটা তুমি এত বড় ইচ্ছাটা তুমি পূরণ করো কর্তাবাবু। কিন্তু তার কারণ কোনো মতেই সম্ভব নয়। রামুদা, কোনো মতেই সম্ভব নয়। কেন সম্ভব নয় ধ্রুবন? তুই আমাদের প্রথম সন্তান, সবচেয়ে বেশি স্নেহ ও ভালোবাসা দিয়ে আমরা তোকে মানুষ করেছি। আমাদের প্রতি তোর কি কোনো কর্তব্য নেই? তোমাদের কর্তব্য রক্ষায় আমি আমার নিজের জীবনটাকে দিতে পারি মা, কিন্তু আমার সত্য আদর্শ দিতে পারি না মা। কি তোর সত্য? যে সত্যকে সামনে রেখে তুমি বিয়েতে অমত করছো সেটা মায়ের সামনে খুলে বলো। তুমি কি তোমার সেই সত্য? সেই সত্য রক্ষার জন্য তুমি তোমার মা ভাইদের কথা রাখতে পারছো না? আজ সবার সামনে প্রকাশ করো তোমার সেই সত্য ঘটনা। মমতা ধ্রুব অর্ঘ নক্ষত্র দাদা রামু বড় দাদা বাবু মাগো আমি তোমাদের কথা রাখতে পারলাম না মা। আমাদের এই অভাগা সন্তানকে ক্ষমা করো। ক্ষমা করে দিও মা। আমারও শেষ কথা তুই শুনে যা। আমার কথা রাখতে আর তোর বাবার শেষ ইচ্ছা পূর্ণ করতে তুই যদি আমাদের কথা মতো বিয়ে না করিস তাহলে তোর বাবার মরা মুখ দেখার আগে তুই আমার মরা মুখ দেখবি। আমার মৃত্যু হলো না? কেন মৃত্যু হলো না? কেন
বলছি শেষ ইচ্ছাটুকু তুমি পূরণ করো। তবে তাই হোক, তোমাদের ইচ্ছের যুবকাষ্টে বলি হোক, তোমাদের ইচ্ছে যুবকাষ্টে বলি হোক, অবাধা ধ্রুব জীবনের চরম সত্য। কর্তব্যের জালে বন্দি বিবেক, কর্তব্যের জালে বন্দি বিবেক, দুঃখে দুঃখে কাঁদুক, দুঃখে দুঃখে কাঁদুক। আর আমার ভিখারি আদর্শ হারিয়ে যাক, ভিখারি আদর্শ হারিয়ে যাক। তোমাদের মুখে হাসি ফোটাতে কথা দিলাম, তবু আমি তোমাদের মুখে হাসি ফোটাতে কথা দিলাম, আমি তোমাদের সবার মুখে হাসি ফোটাতে কথা দিলাম। তোমাদের কথা মতো আমি তোদের কথা মতো এগিয়ে করবো। নক্ষত্র রামদা দাদা যখন গেতে মত দিছে, আর আমি তো কোনো চিন্তাই নেই রে, কোনো চিন্তাই নাই। বলছো মিস্তা, তবে বিয়ে না হয়, বিয়ে না। আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে বর্দার মনে সব স্বপ্নকে ফাঁসি দিলাম। না না, ফাঁসি নয়, ফাঁসি নয়, জীবনের নতুন জীবনে আমার মন বলছে এ তরি ডুববে না, আমাদের আশার তরি একটু একটু করে এগিয়ে যাবে সুখের মোহনায়। আমি দেখছিলাম যে ধ্রুবদের প্রেমেতে কতখানি মগ্ন হয়ে আছিস। আমার সঙ্গে অসভ্যতামি করে বললে আমি তোকে দেখাবো মজা। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। লক্ষ্মী দেবী রাগ করিস নে, ছেড়ে দে ওর কাজ। জামাটা যেমন দুষ্টু না, ঠিক তোর কথাগুলো তেমন মিষ্টি। তাই ওর কথায় আমি কৃত্রিম রাগ করলেও ওর কথাগুলো শুনলে না আমার ভীষণ ভালো লাগে। বকুল দিদি, কি হলো রে নিমাই, তুই হঠাৎ ওকে ছুটতে ছুটতে ডাকছিস কেন বল? সর্বনাশ হয়ে গেছে বকুল দিদি, বড় সর্বনাশ। কি সর্বনাশ হয়েছে নিমাই? দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তোমার ভালোবাসার বাসাটা ভেঙে চৌচির হয়ে গেছে। নিমাই কি বলছিস তুই? আমি তো তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে দয়া করে একটু পরিষ্কার করে সব খুলে বল। আমি নিজে মুখে সে কথা বলতে পারবো না, সেই নিষ্ঠুর কথাটা তোমাকে বলতে পারবো না, আমি পারবো না কিছুদিন। কি বলছিস নিমাই? কিন্তু শুনে রেখো, এইটুকু শুনে রেখো, তোমার জীবন থেকে ধ্রুবদা চিরদিনের মতো হারিয়ে গেছে। জীবন থেকে ধ্রুব তুই নিশ্চয় মিথ্যা বলছিস। মিথ্যে নয় মাস্টারমশাই। মিথ্যে 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 মিথ্যে, সব মিথ্যে। তুই মিথ্যে বলতে ওই দূর থেকে ছুটে এসে আমার মুখে বাজে আঘাত হানতে চাইছিস। না গো বকুল দিদি, না। আমি মিথ্যে বলতে
তার কাছে যাব দিদি। এত সব কিছু জেনেও আমার বোন তার কাছে যাবি দিদি? যাবো 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 যাবো, আমি নিজের চোখে দেখা না পর্যন্ত আমি যে কারোর কোনো কথা বিশ্বাস করি দিদি। বাবা বাবা তুমি আমায় অনুমতি দাও বাবা। আমি আজ এক্ষুনি আমি ধ্রুপদার কাছে যাব বাবা। দিদি তুই কোন অধিকারে যাবি রে? কোন অধিকারে সেখানে যাবি? আমার এই সিঁথি সিঁদুরের অধিকারে। বাবা আমাদের আনুষ্ঠানিক বিয়ে না হলেও তোমরা তো সবাই জানো ধ্রুবদা আমার স্বামী আর আমি ধ্রুবদার স্ত্রী। সেই স্বামীর ঘর করতে যাওয়া তো মেয়েদের কর্তব্য। বাবা বাবা গো, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি বাবা, সেই অনুমতিটুকু তুমি আমাকে দাও বাবা, সেই অনুমতিটুকু তুমি আমাকে দাও। বাবা নাইবা সাজলাম আমি নববধূর সাজ, নাইবা বাজলো শঙ্খ সানা দিদি, আমি না হয় চোরের মতো চুপে চুপে যাব আমার শ্বশুর বাড়ি। কিন্তু দিদি ওরা যদি তোকে মেনে না নেয় তখন কি করবে তুই? আমি যে ও বাড়িতে চাকরানি সেজে থাকবো রে দিদি। তো আমি মনে প্রাণে জানবো যে আমি আমার শ্বশুরের পিঠেতে আছি দিদি। তোর চোখে জল জ্বললে আমি যে চরম পরীক্ষা, এই পরীক্ষার দিনে আর কেউ না থাকলেও আমি থাকবো তার পাশে। তুমি আমাকে আশীর্বাদ করো না বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমি যেন আমার স্বামীর আমার শ্বশুর বাড়ির সবার সেবা করতে পারি। তুই সত্যি চলে যাবি হ্যাঁ রে বোন, হ্যাঁ, কারণ বিয়ের পর মেয়েদের যে স্বামীর ঘরে আসল ঘর রে বোন। আমায় তোরা সবাই হাসি মুখে বিদায় দে। আমি যেন সবার হাসিতে হাসি দিয়ে হাসতে হাসতে চলে যেতে পারি আমার শ্বশুর বাড়ি। আমি তখন ওই আধার আকাশের দিকে আঙুল খুলে বলতাম, ওই যে তারাগুলো দেখছিস, ওই তারাদের মাঝে মিশে গিয়ে দেখ দেখ মা কেমন, মাকে দেখ মধুর মায়ের হাসি চাঁদের মুখে ছড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে।
মতো শক্ত হাত দুখানা দিয়ে ময়নার গলাটাকে চাপে ধরলো। ছটফট ছটফট করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে ময়না বিলকুল শান্ত হয়ে চুপ করো, তুমি চুপ করো। তখন বসের কথা মতো আমি তোর বহিন ময়নার লাশটাকে একেবারে গঙ্গায় ভাসিয়ে দিয়েছ। ওই পবিত্র গঙ্গার মুখে তুমি তুমি আমার ময়নাকে ভালো করে দেখেছো তো? আর বুঝি তার চোখে জল ঝরে না? আর বুঝি সে কেঁদে কেঁদে বলে না দাদা আমাদের মা কোথায় রে? আমাদের মা আর তোকে মায়ের খোঁজ করতে হবে না রে। মায়ের মতো তুই আধার আকাশের বুকে এক রাস্তার মাঝে নিচে গিয়ে মিট মিট করে হাসবি। আমি তোর দিকে চেয়ে চেয়ে বলবো, মান স্নেহ কাকে বলে জানি না, বাবার ভালোবাসা কি বুঝতে না এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার কেউ নেই। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট চাবুক মরতে মরতে ওর পাগলামো বন্ধ করতে আমার এই শক্ত হাত দুখানাই যথেষ্ট। আমি যাবো না, আমি আমার ময়নার কাছে যাবো। তোমরা তাকে ঘুম ভাঙিয়ে রেখে এসেছো। যখন তার ঘুম ভাঙবে তখন থেকে সে আমায় দেখতে না হবে, চিৎকার করে কাঁদে। কে থামাবে তার কান্না? না না, আমি আমার ময়নার কাছে যাবো। আমি আমার ময়নার কাছে যাবো। ময়না ময়নার কাছে যেতে হবে না রে। আমি তোকে ময়নার কাছে নিয়ে যাবো। পৌঁছবে আমার সারা শরীরটা দাও দাও করে চলতে থাকে। অসহ্য চলতে মাথা ছিঁড়ে ছিঁড়ে না। আমি যা সইতে পারি না গো, আমি যা সইতে পারি না। পারবি কেমন করে? ওর মধ্যে যে বীজ ভরা আছে। যখন তোর সারা অঙ্ক প্রত্যঙ্গ খেয়ে যাবে তুই একবারে উন্মাদ হয়ে যাবে। আমাকে তুমি উন্মাদ করে দিও না। আমি সুস্থ স্বাভাবিক বাঁচতে চাই, আমাকে তুমি বাঁচতে দাও। তোকে আমি সুস্থ স্বাভাবিক বাঁচতে বলি বন্ধ। তবে তুই যদি আমার কথা মেনে নিয়ে
আমি কিছুতেই সহ্য করবো না। ওই শুয়োরের বাচ্চাকে বলো বলো চিন্না, খবর বলো। কে ধরা পড়ে গেল? বিউটি? প্রেমিকটার কোনো পরিচয় জানতে পেরেছ? নক্ষত্র? সোনার গা, তাই তো সেই বকুল চাপার মিষ্টি খুশপাতে চিন্তাটা আমি মাতালা করতে সেই সোনার গায়ে প্রবেশ করলাম। দেখলাম অদ্য থেকে কালো পানি কলসি ভরে থাকে তুলে নিয়ে বাড়ির রং ছড়াতে ছড়াতে আপন মনে হেঁটে চলেছে আপনার সেই পাহাড়পুর চাপা। সেই পাহাড়ের রং যেন অদ্য থেকে কালো জলে ভরে উঠেছে। তাই যৌবনের ঢেউ নিয়ে আর সেই আটিস আপন মনে হেঁটে চলেছে সেই মনোরম যৌবনের তসবির। মন আমার তোর কিনারে আলো দিন সে তোর মনে না সে তোর ছায়া সত্যি হবো দুহাতে প্রেম করবো আমাকে আমি যেতে পারি হেসে যেতে পারি চাপা সুন্দরী, তোমার মনের কথা মনের মাঝে মাঝে ঘুমরে কাটবে আর তোমার মনের আকাশ থেকে ওই নক্ষত্র হইল একটু একটু অনেক না, তার কোনো দরকার নেই। এই চাপকে তোমার লোহের জালে বসে আমার লালসার শিকার বানালে ওই নক্ষত্র এমনি থেকেই দূরে চলে যাবে। তুমি বারবার ওই চাপার কাছে গিয়ে প্রেমের নাটক করবে। ভালোবাসার চোখ ফেলে যদি তুলে আনতে পারো তো ভালো, চাকরির লোক থেকে আমার কাছে নিয়ে আসো। এই নাও সোনার গায়ে মাটিতে
আর আমার কিচ্ছুটি হবে না। আমায় এই যাত্রায় বাঁচিয়ে নিয়ে গেছে। জানো মমতা, আমি জানতাম কখনোই আমাকে নিরাশ করবে না। বুঝে আমার বহু সাধনার সম্পদ, আমাদের স্বপ্নের আকাশে তোমার বিয়েতে তুমি খুব খুশি হয়েছে তাই না গো? খুশি হব না মমতা? শুধু খুশি নয়, এই যেন আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। মৃত্যুর পূর্বে পিতার কর্তব্যের একটা তো আমি অন্তত পালন করতে পেরেছি। তাই তো মৃত্যুর জন্য আমার তো আর ভয় হয় না মমতা। আমার অনেকক্ষণ কথা বলতে নেই গো। ভেবো না মমতা, ভেবো না, এত সহজে আমি মরবো না। তোমার সত্তা ভক্তি ভালোবাসার বন্ধন ছিন্ন করে ওই যমরাজ আমাকে কখনোই তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই যেন হয় গো, তাই যেন হয়। ঈশ্বরের কাছে আমি সেই প্রার্থনাই করছি, আমি যেন সীমন্তের সিঁদুরে নিয়ে অক্ষয় স্বর্গলাভ করতে পারি। তাই বললে কি হয় মমতা? এই জীবনের রঙ্গমঞ্চে যে প্রথম এসেছে, প্রস্থানের পথটা তো তার আগেই খোলা থাকে গো মমতা। ওসব কথা এখন থাকলো, তোমার বিশ্রাম করার সময় হয়ে গেছে। চলো, আজ আমার খুবই ফুলসজ্জা, কিন্তু ও যখন ছুটবে এত রাত পর্যন্ত তুমি না ঘুমিয়ে জেগে আছো, তাহলে হয়তো এসে বলবে দেখি বাবা, এই অসুস্থ শরীর নিয়ে আপনি এত রাত পর্যন্ত জেগে দাঁড়িয়ে আছেন। অসুস্থ কোথায় ঘুমো? আমি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। না বাবা, মনের দিক থেকে আপনি সম্পূর্ণ সুস্থ হলেও শরীরের দিক থেকে কিন্তু আপনি সুস্থ হননি। তাই বলছি, ছেলে মানুষ না করে আপনি বিশ্রাম নেবেন। যান মা, তুমি বাবাকে উপরে ঘরে নিয়ে যাও, আমি তোমার বউকে বাড়ি দিই। না দেবো, আজ তোদের ফুলসজ্জা। আমাকে আবার কিসের প্রয়োজন? আজকের দিনে তোমাকেই তো বেশি প্রয়োজন গো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো তোমাকেই খুঁজছে। এই তো কিছুক্ষণ আগে একটা বউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। হ্যাঁ, সকালে চাঁদের মতো সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা, যেন সাক্ষাৎ লক্ষ্মী পৃথিবী। এত রাত্রিতে ধুবুর সঙ্গে কে দেখা করতে এসছে? কাদের বউ, তুই কিছু জেনেছিস? এই নিয়েই তো মেয়ের দাদাবাবু আর ছোট দাদাবাবুর মধ্যে তর্ক। মেয়ের দাদাবাবু বলছে অসম্ভব, আমি বলছি এই এত রাতে অজ্ঞাত পরিচয় মজার সঙ্গে দাদার দেখা হবে না। এত মাথা গরম করছিস কেন? মেয়েটি কে, কোথা থেকেই বা এসেছে? আমি তো জানবো কেমন করে? জিজ্ঞেস করলে বলছে আপনার দাদাকে একবার ডেকে দিন, তার সঙ্গে আমার কিছু জরুরি দরকার। আমার সঙ্গে জরুরি দরকার? হ্যাঁ দাদা, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আজকে রাতে দাদার সঙ্গে দেখা হবে না। এত দেখা হবে না মেস্তা, আমি তাকে ভিতরে নিয়ে এসেছি। বাড়ি ভিতরে নিয়ে এসেছিস? এসব তো কোনো উপায় ছিল না। সে আমার হাত ধরে বললো, তুই আমার ভাইয়ের মতো, তোমাকে আমি একটি বারের জন্য অনুরোধ করছি, দাদার সঙ্গে আমাকে একটিবার দেখা করিয়ে দাও। তার সঙ্গে দেখা না হলে আমার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে? তাই তো মেজদার আদেশকে উপেক্ষা করে আমি তাকে ভিতরে নিয়ে এসেছি। কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে? আমি সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? আমি যে আমার অন্ধবিশ্বাস নিয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম। বলো না গো, সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আজ দাদা ফুলসজ্জা। ফুলসজ্জা? কেন এসেছে বকুল? কেন তুমি এইভাবে আমার কাছে ছুটে দিচ্ছ? বকুল, আমি চলে যাও বলছি। আর কখনো কোনোদিন তুমি আমার কাছে আসবে না। না ধ্রুব, আমি জানতে চাই এই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক? কিসের প্রয়োজনে ও তোর সঙ্গে দেখা করতে এসেছে? আর কেনই বা তুই ওকে এত রাত্রিতে বাড়ি থেকে চলে যেতে বলছিস? বাবা, দেরি করিস না, উত্তর দে আমার
বকুল, যখন আমার বিয়ে হবে তখন তুমি নিজের হাতে দাঁড়িয়ে শঙ্খধ্বনি দেবে, হুলধ্বনি দেবে। বকুল, তাই আমার অজান্তে বাবু বিয়ে করে নিয়েছে জেনে আমি যে ভীষণ দুঃখ পেয়েছি। বেচারা, তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে না এই দাদার আনন্দটা একেবারে মাটি হয়ে যাবে। কাজেই তুমি এখন এখান থেকে আসতে পারো। এত রাত্রে উনি কোথায় যাবেন? ও তাই তো, একা মেয়ে মানুষ এত রাতে বাড়ির বাইরে গেলে বিপদে পড়তে পারে। ঠিক কথা, এত রাত্রিতে ও যাবেই বা কেন? তার চেয়ে বরং আজকে রাতটা এই বাড়িতে থেকে কাল সকালে না হয়। না 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 না, দয়া করে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি যে অনেক আশা নিয়ে এই বাড়িতে ছুটে এসেছি। বকুল, হ্যাঁ গো বাবু, ওখানে আমি যেমন চাকরানি হয়ে তোমার সব কাজ করে দিতাম, এখানেও আমি তোমার সারাটা জীবন চাকরানি সেজে তোমার সব কাজ করে নেব বাবু। রাখতে হয় বাচ্চা, তোমার স্বামী আছে, সংসার আছে, তুমি যে বিবাহিতা। নেই গো মা, নেই। আজ আমার সব কিছু হারিয়ে গেছে। আজ এত বড় পৃথিবীতে আমি যে শুধু একা, আমি যে শুধু তাই আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা দয়া করে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। শুধু এই বাড়ি থেকে আমাকে আশ্রয় দিন। দুজন কাজের লোকের মতো বিলাসী সম্পদ মারায় না। না না, ভুল করছেন। এর জন্য আমাকে একটা টাকাও মাইনে দিতে হবে না। কিন্তু পেটে তো কিছু দিতে হবে নাকি? একটা মিনিমাম খরচ আছে। এ আমার মনে হয় ওর মনে কোনো অসদুদ্দেশ্য আছে দাদা। আর সেই অসদুদ্দেশ্যকে ভুল করার জন্য ও এই বাড়িতে বিনিময়ের চাকরি হয়ে থাকতে চাইছে। মিস্টার, না জেনে শুনে একজন ভদ্রমহিলা সম্পর্কে কিন্তু কটূক্তি করা উচিত নয়। প্লিজ চুপ কর। আমি সহ্য করতে পারছি না। বকুল, আমি তোমাকে অনুরোধ করছি, বকুল তুমি এখান থেকে চলে যাও। আর কোনোদিন কোনো আশা নিয়ে তুমি এ বাড়িতে আসবে না। তোমার আমার অতীতের সমস্ত সম্পর্ক আজ শেষ হয়ে যাচ্ছে। তুমি এখান থেকে চলে যাও বকুল, চলে যাও। ও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। ওর খাবার জন্য যে টাকাটা খরচা হবে সেটা তোর মাইনে থেকে কাটা যাবে না। আর ওর উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করবো আমি। এই যে ভদ্র মহোদয়, দয়া করে এবার আপনাদের বিচার সভাটা ভঙ্গ করবেন কি? বাবা তুমি? হ্যাঁ আমি। তখন থেকে একটা গাইয়া চাকরানিকে নিয়ে আপনারা যেভাবে বাড়াবাড়ি শুরু করেছেন, তা দেখে মনে হচ্ছে আপনাদের কাছে আপনাদের ছেলের বিয়ের চেয়ে ওই চাকরানি পাওয়ার আনন্দটা বেশি বড় হয়ে দাঁড়িয়েছে। একটু আস্তে কথা বলো বৌমা, বাড়িতে আত্মীয় স্বজন সব আছে, সবাই শুনতে পাবে। বিউটি, এই তুমি কি বলে গেছো যে আজ আমাদের ফুলসজ্জা? ওই ফুলসজ্জা করে কি আমাকে একা একা সারা রাত শুয়ে কাটাতে হবে? বৌমা, তুমি তোমার ঘরে যাও, আর ধ্রুব একটু পরেই যাচ্ছে। ধ্রুবকে আমার সাথে এক্ষুনি যেতে হবে। তুমি স্বামীর নাম মুখে আনলে? তুমি স্বামীর নাম মুখে আনলে কেন? স্বামীর নাম মুখে আনলে বুঝি মুখে ফসকা পড়ে যায়? ফসকা হয়তো পড়ে না বাবা, কিন্তু নাম ধরে ডাকলে স্বামীকে যে অসম্মান করা হয়। তুমি কি জানো না যে মেয়েদের কাছে স্বামী হলো দেবতা? দেবতা, স্বামীকে দেবতা বলে ভাবি এই সমস্ত গাইয়া মূর্খ মেয়ের দল। আমার মতো উচ্চ শিক্ষিত আধুনিকা মেয়ের কাছে স্বামী হলো বন্ধু। চমৎকার বৌমা, চমৎকার। তোমার ওই শিক্ষা সিলেবাসের সঙ্গে সঙ্গে বলা তোমার ওই রুচির সিলেবাসটাকে তোমরা পাল্টে ফেলেছো। তাই তো তোমার মতন অসংখ্য উচ্চ শিক্ষিতা ওই উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকরানি। বাবা,
শয্যায় শুয়ে আমি স্বপ্ন দেখতাম, মৃত্যু শয্যায় শুয়ে আমি স্বপ্ন দেখতাম আমার ধ্রুবর বিয়ে হবে, মনের মতন বউ আনবো। আমার কথা রাখতে তুই বিয়ে করলি ঠিকই, কিন্তু যাকে আনলি সে বৌমা নয় রে, আর তো একটা বৌমা। কি আমাকে এত দূর অপমান, সম্মান শিক্ষা চাই না বৌমা, ওটা নিজেকে আদায় করে নিতে হবে। আশা করি সম্মান নেওয়া এবং দেওয়ার ব্যাপারে এবার থেকে যথেষ্ট সচেতন থাকবে। এই যে বলি, এভাবে আমাকে অপমান করার অর্থটা কি? সবকিছু অনেকটার মূলে চাকরিটা আমি তোমাকে এখনো বলছি দাদা, এই চাকরিটাকে তুমি এই মুহূর্তে পারবে না, দাঁড়াও, তাহলে কিন্তু এই সংসারে অশান্তির ঝড় বইবে, কথাটা মনে রেখো। আমি তোমাকে মাত্র 10 মিনিট টাইম, এই 10 মিনিটের মধ্যে তুমি যদি আমার রুমে না আসো, তাহলে তোমার বাবার এই সাতগিরি বৌমা কিন্তু সত্যিকারের বৌমা হয়ে পড়বে। Understand? ওরা ভাষা আমার হারিয়ে গেছে, কর্তব্যের কাছে লুপ্ত হয়ে গেছে আমার ভাগ শক্তি। তাই তো আমার বাবা মোহন আজ না বলার অল্প একটু যন্ত্রণায় শুধু ডুবতে ডুবতে খাচ্ছে। তুমি তোমার প্রসজ্জা ঘরে যাও গো বাবু, বাবু, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও গো বাবু। তুমি এই কথা বলছো? আমিও বলছি বড় দাদা বাবু, আমিও বলছি কথা তুমি তোমার প্রসজ্জা ঘরে যাও, ঘরে যাও, দেরি হলে হয়তো আবার বৌদিমণি বেশি আবার রেগে বলবে, আবার হয়তো তোমাকে অপমান করে বসবে। তুমি আর দেরি করো তুমি আর দেরি করো না বাবু, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও। অসম্ভব। যার মনের সঙ্গে আমার মনের কোনো মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বেমানা, তাকে স্ত্রীর স্বীকৃতি দিলেও স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার জীবনের মহা সমস্যার কথা আর কেউ না জানলেও আমি তো জানি, সব চিনে বুঝে আমি তোকে বলে যাচ্ছি বর্তা, সিদ্ধান্ত না, তুমি আপন করে নেবে, অগ্নি সাক্ষী করা ওই স্ত্রীকে ভালোবাসবে সিঁদুরকে। তোকে আমি কেমন করে বোঝাই রে ভাই, আমার অগ্নি সাক্ষী স্ত্রীর চেয়ে আমার কাছে আমার ভালোবাসা দাম যে অনেক অনেক বেশি। আমি নির্মম নিষ্ঠুরের মতো তোমার ভালোবাসাকে তুমি আমায় অভিশাপ দাও, তুমি আমায় অভিশাপ দাও, আমাকে অভিশাপ দাও, অভিশাপ দাও বকুল, তুমি আমাকে অভিশাপ দাও। বলো না, ও কথা বলো না, ও কথা যে বলতে নেই। তুমি যাও, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও গো বাবু, তোমার জন্য তোমার স্ত্রী যে ফুলসজ্জার ঘরে অপেক্ষা করছে। তুমি কি বকুল, নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিলে তোমার হৃদয়টা হাহাকার করছে। আমি যে তোমার স্ত্রী, আমি যে তোমার স্ত্রী, আমি শুভ কাজে, আমি সুখের জন্য সম্মতি দেওয়ার যে স্ত্রীর একমাত্র কর্তব্য। যাও যাও বাবু যাও, তুমি ভেবো না তোমার আমার সম্পর্কের কথা ওই ঈশ্বর ছাড়া এই বাড়িতে আর কেউ জানতে পারবে না। যাও বাবু যাও, আমি আজীবন তোমার এই বাড়িতে তোমার চাকরানের সেজে থেকে যাবো বাবু। যাও বাবু।
আলে আর মতো
আছে আমি বলছি শোনো বাবা, দিদি খুব ভালো আছে। ও শ্বশুর বাড়ির লোকেরা নিশ্চয়ই ওকে আশ্রয় দিয়েছে, আর তা না হলে পরে কবে হয়তো দিদি ফিরে আসতো। তুই বলছিস না? হ্যাঁ বাবা, আমার কাছে ভালো আছে। ওরা সবাই ওকে যথাযোগ্য মর্যাদায় বরণ করে নিয়েছে। নেবেই তো ওর মতো আদর্শবান সন্তানের বাবা মা ওরা তো নিষ্ঠুর হতে পারে না। নিন্দুকেরা হয়তো মিথ্যে করে ওর নামে অপবাদ রটিয়েছিল। নিমা এলে ওকে বেশ করে বকে দিস তো মা। কিন্তু বাবা, নিমাইদার কি দোষ বলে তো? সে যা শুনেছে তাই তো বলেছে না? ঠিকই তো সে যা শুনেছে সে তো তাই বলেছে। নিমাই কোনো দোষ নেই। আমি বরং এক কাজ করি, আমি একবার বকুলকে দেখে আসি। তুমি আজই যাবে বাবা? আরে মা, হ্যাঁ, কতদিন হয়ে গেল মেয়েটাকে আমি দেখিনি। ওটা বড় ছোট করছে রে মা। মেয়ে জামাইকে নিয়ে আসার ব্যাপারে আমি বরং এক্ষুনি। কি হলো বাবা? বাড়ি যাওয়ার সময় আমি কিছুই দিতে পারিনি। যদি ওর জন্য একটা ভালো শাড়ি আর ওর জন্য যদি একটা সস্তা পাঞ্জাবি নিয়ে যেতে না পারি, তাহলে আমি যে বড় ছোট হয়ে যাবো রে মা। বাবা, অথচ দেখ আমার কাছে তেমন কিছুই নেই। যা দিয়ে আমি এক কাজ করলে হয় না বাবা। আমি বলছিলাম কি যে মায়ের যে সোনার বালা দুটো আছে সে দুটো বিক্রি করি না হয়? না, তারনায় তোর মায়ের সমস্ত গয়না আমি একটা করে বিক্রি করে ফেলেছি। বাবা, কিন্তু তার শেষ স্মৃতিচিহ্নটুকু আমি মুছে ফেলতে চাই না রে মা। বেশ, তাই হবে বাবা, তাই হবে। তবে আমি বলছিলাম কি, এখন না হলেও দিদি জামাইবাবু যখন বাড়িতে ফিরে যাবে তখন তাদের নতুন জামাই কাপড় পরিয়ে পাঠিয়ে দিও। আর হাতে দুটো দিন সময় পেলে পরে তুমিও ঠিক টাকা জোগাড় করতে পারবে। তুই ঠিক বলেছিস বাবা। হাতে দুটো দিন পেলে আমি ঠিক টাকা জোগাড় করে ফেলবো। আমি তাহলে বেরোচ্ছি না। সাবধানে যেও বাবা। সম্ভব হলে কালে আমি ওদেরকে নিয়ে ঠিক আছে। মায়ের হাতে আমি বাজার করে পাঠিয়ে দেবো না। তুই আগে থেকে সমস্ত রান্না বান্না করে রাখিস। আমি চললাম। কেমন? সাবধানে যেও। কি মজা, কি মজা, কি মজা। কতদিন পরে আমার দিদি আসবে, সঙ্গে আসবে ধ্রুবদা, আর ধ্রুবদার সঙ্গে আমার না 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 না, এখন তো ধ্রুবদা না, সে রীতিমতো আমার জামাই বাবু। তাই জামাই বাবু এলে তাকে আমি জিজ্ঞাসা করে বলবো,
আপনার যে কথাবার্তা মিষ্টি, এতে মিষ্টি মুখ করালে পরে একেবারে গড়গড় 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 করে মিষ্টি কথা ফুল ছিপে বেরিয়ে আসবে। দয়া করে আপনি এখন যান, আমার এখন অনেক কাজ আছে। তাহলে আমি আসি। তুমি বলো তোমার বাবাকে আমাদের মতামতের ব্যাপারটা জানিও। আচ্ছা। এরপরে যেদিন আসবো না একেবারে বিয়ে ট্রবল মাথায় দিয়ে আসবো। তাই এসো, তাই এসো, আমি তোমার জন্য মালা গেঁথে রাখবো, একেবারে জুতোর মালা। তোমার জুতির মালাকে চুন্না বাবু আবার এখানে এসেছেন? আজ আমি সাদা স্নান করতে আসিনি চাপা, আজ এসেছি তোমার ইনকাম নিয়ে আমার শূন্য হৃদয়ে দিনটাকে ভরিয়ে দিতে। চুন্না বাবু আমি জানি আমার রাসনায় কখনো তোমার হৃদয় প্রেমের দিনে চিরাগ জ্বালাতে পারবে না। আমার মতো বদমাশে কখনো তোমার দিনের মন্দিরে আসন পেতে পারে না। সারা জিন্দগি আমি তোমার অন্ধের মফিক নিয়ে খুব দেখে যাবো চাপা। আপনি চলে যান, আপনি চলে যান, প্লিজ আপনি এখান থেকে চলে যান। তোমার দুয়ার ঘুরে দেখার চান্সটাও দেবে না চাপা। আমি দুঃখিত। তোমার দুঃখের কারণ নিয়ে আমি তোমার সামনে আসুন না বাবু, শুধু দূর থেকে ছেড়ে দু হাত ধরে দেখো। চুন্না বাবু তাই করে দিন, তাই করে দিন। আর একটা বাচ্চা কি তোমার সুখের দিনে হয়তো আমাকে তোমার ইয়াদ হবে না, লেকিন দুঃখের দিনে কখনো যদি কখনো আমার কথা ইয়াদ হয় তুমি আমার কাছে এসো। আমি জিন্দেগি ভর তোমার অপেক্ষায় পথে থাকবো। তুমি বোধহয় জানো না চাপা, আমি একটা চাকরি পেয়েছি। কি বলে? চুন্না বাবু তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, এবং আমার অফিসে একজন লেডিস ক্লার্ক পোস্ট খালি আছে। চাকরি করতে মরতে হলে তুমি আমার সঙ্গে যেতে পারো। সত্যি সত্যি আমার চাকরি হবে? হবে কি না সে অপরাধ মানুষ দেখে বসকে তোমার সব কথা বলেছি। বস বলেছে ইন্টারভিউতে পাস করলে চাকরিটা তোমার জরুর হয়ে যাবে। কিন্তু কিন্তু বলছো যাবো তোমার চাকরি পর সমস্ত দায়িত্ব আমার। তোমাকে সামান্য উপকার করতে পারলে আমি নিজেকে বহুত বহুত কৃতার্থ মনে করি। তোমার বাবাকে রাজি করিয়ে দেবো। আমি আবার ফির চিনতে আসবো। চলে যাবো কেমন? গুড বাই যাবো। গুড বাই। এত সৌভাগ্য কি আমার জীবনে হবে? কিন্তু বাবা যদি কোনো আপত্তি করে, না না না, কিছুতেই আপত্তি করলে চলবে না। আমাকে যেমন করে হোক এই চাকরিটা করতেই হবে। তাই তো বাবাকে আমি রাজি করে বলবো। কি বলবে চাপা? না মানে আচ্ছা না, আমি যদি কখনো কোনোদিনও চাকরি পেয়ে যাই, তোমার জীবনের রং হয়তো আরো সুন্দর করে রঙিন হয়ে যাবে। পাশে আকাশ থেকে এই নক্ষত্র হচ্ছে কিছু একটু করে ধরে সরে যাবে। কিছুতেই না। আমার আধার মনের আকাশে শুধু একটা নক্ষত্রই যে উদয় হয়েছে, আর সেই নক্ষত্র যদি কখনো কোনোদিন মিলিয়ে যায় তাহলে চিরতরে হারিয়ে যাবো যে হতাশার অন্ধকারে। চাকরি ক্ষেত্রে আমি তো দেবো না। যেদিন তুই আমার সঙ্গে ঘর ভাববে সেদিন তোমার চাকরি জীবনে ছুটি। নক্ষত্র না, তুমি নারী, চাকরি করা তোমার মানায় না। নারীরা তাদের প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সাজাবে সোনার সংসার। দিন শেষে ক্লান্ত পুরুষ ঘরে ফিরলে নারীরা ভালোবাসা দিয়ে পুরুষের সব ক্লান্তি মুছে দেবে। আমার অন্যায় হয়ে গেছে নক্ষত্র। হতে পারে কিন্তু অন্যায় হতে পারে। চাপা আজ তোমার বাড়িতে এলাম, ওই জিজ্ঞাসা করলে না তো কেন তোমাদের বাড়ি এসেছি? সত্যি তো। আচ্ছা তোমাদের বাড়িতে এখন জামাই বাবুকে নিয়ে দিদিকে নিয়ে হাসির হাট বসেছে, আর সেই হাসির হাট ছিঁড়ে কেন তুমি কান্না ভিজা পেপান্তরে ছুটে এলে বলতে পারো? তোমার বাবার সঙ্গে কথা বল। আমার বাবা? কিন্তু বাবা তো বাড়িতে নেই। এই কিছুক্ষণ আগে নিয়ে জামাইকে নিয়ে আসতে তোমাদের বাড়িতে গেছে। তোমার বাবা বাড়িতে গেলে মহাত হয়ে যাবে। কেন অনর্থ হবে? কেন বলবার সময় নেই, বলবার সময় নেই। আগে তোমার বাবাকে সেই মহা অপমানের হাত থেকে রক্ষা করি, বর্তমানে সব বলবো। চলিস। আশ্চর্য, নক্ষত্রকে আমি আজও বুঝতে পারলাম না। আসলে তো একজন শিল্পী, তাই যতখানি কাছে ততখানি বর্ষায় না।
আমি পালিয়ে এসেছি। এবার যেমন করি হোক ওদের দৃষ্টি এই নরকুণ্ড থেকে পালাতে হবে, নইলে যে আমায় বাঁচতে দেবে না। কিন্তু আমি কোন দিকে পালাই? দরজা দিয়ে গেলে যদি কারো নজরে পড়ে যাই, না আমি বরং ওই পেছনের দরজা দিয়ে কেন রে কঙ্কর? তোর জন্য তো সদর দরজা হাট করে খোলা। ইচ্ছে করলে তুই ওই দরজা দিয়েই। হ্যাঁ আমি তুই যদি ভুল করে পথ চিনতে না পারিস তাই আমি তোকে পথ দেখা দিলাম রে। এখন বলতো তুই কোন পথে যেতে চাস? জীবনের পথে নাকি মরণের পথে? তার মানে তুই যদি আমার সব কথা মেনে নিয়ে তোর নামে সম্পত্তিটা আমার নামে লিখে দিস, এটা তোর জীবনটা আমি সুখ হাসি আনন্দ দিয়ে করে দেবো। আর যদি সম্পত্তির মধ্যে তুই আমাকে অবতারিত করিস তাহলে ময়দার মতো তোকেও আমি মরণের তুমি কেমন করে ভাবলে দাদা যে মৃত্যুর ভয়ে ভীত হয়ে আমি আমার সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে পথের ভিখারি হয়ে দিন কাটা? ভাই ভিখারি কি বলছিস রে কখন? কিন্তু আমি তোকে আমার চেয়ে অনেক বেশি সুখে রাখবো। আমার ভাই তুই কষ্ট পেলে যে আমিও ভীষণ কষ্ট পাবো। আমার দুঃখে তুমি কষ্ট পাবে যখন তোমার এই হাতের চাবুক নির্মমভাবে আমার পিঠে রক্ত ঝরায়, তখন তোমার কষ্টগুলো কোথায় লুকিয়ে রাখো দাদা? তখন তোমার কষ্টগুলো কোথায় লুকিয়ে রাখো? আমার ময়নাও যে ছিল তোমার বোন, তোমার সেই বোনকে তুমি নিজের হাতে গলা টিপে খুন করেছো। ওই তখন তোমার একটু কষ্ট হয়নি? কি করে আমি কি তখন কর? তখন যে নেশার ঘরে আমি আচ্ছন্ন ছিলাম। মহিনা বেঁচে থাকলে সেই প্রত্যেক সম্পত্তির বিরাট একটা অংশ পেয়ে যেত। তাই তো তুমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ময়নাকে খুন করেছো। আমাকেও খুন করতে যদি না বাবা আলাদা করে আমার নামে উইল করে যেতে। তখন করিনি রে শয়তান। আজ তোকে আমি সত্যি সত্যি খুন করবো। তোর নামের জায়গায় লিখলে আমি আমার নাম। তুমি কখনই পারবে না শয়তান। আর এও জানি আমাকে তুমি একেবারে খুন করতে পারবে না। আমি তোকে খুন করতে পারবো না, পারবে না। কারণ ওই উইলে স্পষ্ট করে লেখাই আছে আকস্মিকভাবে আমার মৃত্যু ঘটলে আমার নামে সম্পত্তি সরকারে বাজেয়াপ্ত করে নেবে। তাই তুমি কোনো মতেই আমাকে খুন করতে পারবে না। তোর অন্ধবিশ্বাসকে আমি চ্যালেঞ্জ করে বলছি কঙ্কর, যেভাবে হোক তোর নামের সম্পত্তি আমি লিখিয়ে দেবই। এতক্ষণ কোথায় ছিলি রাখে? পাগলাটা আগুনের কাজে এসে পাগলামি করছে, তোর নাকে জ্বালতে ঘুরছে। ওর ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধই ছিল, তাহলে দরজা খুললো কে? নিশ্চয় দরজা কেউ খুলে দিয়েছে। এই বাবা বল কে তোর ঘরের দরজা খুলে দিয়েছে? আমার দরজা খুলে দিয়েছে। ওই ভূতটা এবারে তোমাদেরকে জমে তোরে পাঠিয়ে দেবে।
জানিস কঙ্কন, একই মায়ের পেটে ভাই না হলেও তুই আমার কত আপন, কত আপন। ইঞ্জেকশন দিয়ে নরক যন্ত্রণা ভোগ করাবো, আর যতবারই ওই জ্ঞান ফিরবে ততবারই আমি ওর শরীরে পুশ করবো এই বিষাক্ত ইঞ্জেকশন। তোমাকে খুন করে বছর আমি হাসি মুখে মৃত্যুবরণ করে নেব। তোমার নরক যন্ত্রণা আমি যা সইতে পারি না। তোমাকে সাহায্য করার জন্য তুমি অলওয়েজ রেডি ডার্লিং। বলো বলো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তাহলে ধরো ধরো আমার হাত, এখানে নিয়ে নাও, নির্জনে কি তোমার জন্য আমি স্বর্গ থেকে নরকে ডুব দিয়েছি। এবার দেখো তুমি আমাকে আরো কত নিচে নামাও।